আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। উৎসাহ উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে সিলেটে পালন করা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সারা দেশের ন্যায় সিলেটেও শুরু হয়েছে বিশেষ গণটিকা কার্যক্রম। এবারও হচ্ছে না জেএসসি ও জেডিসি পরীক্ষা, সময়মতো সুষ্ঠুভাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দেশে একদিনের ব্যবধানে কিছুটা বেড়েছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। কোভ্যাক্সের মাধ্যমে দেশে পৌঁছেছে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মুফতি কাজী ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সিলেটে ক্রমেই কমে আসছে করোনা সংক্রমণ, গেল ২৪ ঘন্টায় মৃত্যুহীন দিন পার। অনাড়ম্বর আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত। অবশেষে রানীকে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি দিয়েছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোলাপগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন উপলক্ষে সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং সরকারি বেসরকারি সংস্থার উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সারা দেশের ন্যায় সিলেট নগরী ও বিভিন্ন উপজেলায় পালন করা হচ্ছে গণটিকা প্রদান কর্মসূচি। আজ মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বাদ জোহর হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দরগাহ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শিরনি বিতরণ শেষে শিশুদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেন মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। দিনটি উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। উৎসাহ উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলের অন্য সহযোগী সংগঠনগুলো দিনটি পালন করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, খাদ্য বিতরণ, আলোচনা সভা, কেক কাটা। দলীয় সংগঠন ছাড়াও সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান দিনটি পালনের নানা কর্মসূচি গ্রহণ করে। এছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়েও অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কোভিড-১৯ সংক্রমণ রোধ প্রকল্পে সিলেটেও দ্বিতীয় ধাপে প্রথম ডোজের গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে সিলেট নগরীতে ৮২টি ও জেলা পর্যায়ে আরও ৩০৩টি কেন্দ্রে এই টিকা কার্যক্রম শুরু হয়, যাদের সবাইকে সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সারা দেশের ন্যায় সিলেটেও বিশেষ গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে আর স্বাস্থ্যবিধি অনুসরণ করে সিলেট নগরীতে ৮২টি ও জেলা পর্যায়ে আরও ৩০৩টি কেন্দ্রে এই টিকা কার্যক্রম শুরু হয়, যাদের সবাইকে সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে। সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে মানুষকে টিকা গ্রহণ করতে দেখা যায়। ৪০ ঊর্ধ্ব নাগরিক, বৃদ্ধ, শারীরিকভাবে অক্ষম, শিক্ষার্থী এবং প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদেরও এ কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম জানান, প্রথম দিন ২৫,০০০ লক্ষ্যমাত্রা নিয়ে টিকা কার্যক্রম শুরু হয়েছে। মানুষের চাহিদা থাকলে আগামীকালও চলবে এই টিকা কার্যক্রম। সিলেটের সরকারি সিভিল সার্জন ডাক্তার জন্মেজয় দত্ত জানান, জেলা পর্যায়ে টিকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,৭০,০০০। ২ দিনব্যাপী এই কার্যক্রম শুধু নিবন্ধিতরাই টিকা গ্রহণ করতে পারবেন। করোনা ভাইরাস মহামারীর কারণে গত বছরের মতো এবারও জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা হবে না। সাময়িক পরীক্ষার মাধ্যমে পরীক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উন্নীত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তবে এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। আজ মঙ্গলবার গণভবন উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। মঙ্গলবার বিষয়টি নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, গতবারের মতো এবারও জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা হবে না। এ সময় শুধুমাত্র জিপিএ 5-এর পিছনে না ছুটে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন করার পরামর্শ দেন তিনি। মন্ত্রী বলেন, প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে।
দেশ ও সমাজের জন্য নিজেদের গড়ে তুলতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে। তবে করোনা মহামারীর কারণে বিলম্বিত ও সংক্ষিপ্ত সূচির এসএসসি এইচএসসি সমমানের সকল পরীক্ষা সময়মতো সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। গতকাল এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। এছাড়া গত 23 সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষা রুটিন প্রকাশ করে। এসএসসির মতো 14 নভেম্বর থেকে দাখিল পরীক্ষাও শুরু হবে, চলবে 21 নভেম্বর পর্যন্ত। দেশে একদিনের ব্যবধানে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 31 জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যাটা ছিল 25। একই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও 1310 জনের শরীরে। শনাক্তের সংখ্যাটাও গতকালের চেয়ে বেশি। গতকাল 1212 জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। গত কয়েকদিন ধরে শনাক্তের হার ধারাবাহিকভাবে কমে এলেও গত 24 ঘন্টায় শনাক্তের হার বেড়ে 4.49% দাঁড়িয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় 29,186 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন রোগী শনাক্ত হয়েছে 1,310 জন। সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট 15,53,873 জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,195 জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,13,876 জন। গত 24 ঘন্টায় যে 31 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ 17 জন ও নারী 14 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 27,470 জন। এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে আরও 25 লাখ ডোজ ফাইজারের টিকা দেশে পৌঁছেছে। আজ মঙ্গলবার ভোরে একটি কার্গো উড়োজাহাজে করে টিকার এই চালান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ নিয়ে ফাইজার বায়োএনটেকের 36,04,480 ডোজ টিকা পেল বাংলাদেশ। এর পুরোটাই এসেছে কোভ্যাক্সের মাধ্যমে। এবার যে 25 লাখ ডোজ এসেছে তা যুক্তরাষ্ট্র সরকার অনুদান হিসেবে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বক্তা মুফতি কাজী ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে মুফতি ইব্রাহিমকে গোয়েন্দা পুলিশের একটি দল জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। গতকাল সোমবার রাতে বাসায় ডিবি পুলিশের উপস্থিতির খবরে মুফতি ইব্রাহিম নিজের ফেসবুক লাইভে এসে উচ্চকণ্ঠে বলতে থাকেন, গুন্ডা ও রয়ের এজেন্ট তার বাড়ি ঘিরে ফেলেছে। আজ মঙ্গলবার তাকে আটকের খবর নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান AKM হাফিজ আক্তার বলেন, মুফতি ইব্রাহিমের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ ছিল। তিনি ফেসবুক, ইউটিউব ও ওয়াজে উল্টাপাল্টা কথা বলেন। তার এসব কথার জন্য মানুষের কাছে ভুল মেসেজ যায়। ওইসব অভিযোগ যাচাই করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। উল্লেখ্য, মুফতি কাজী ইব্রাহিমের বক্তব্যের অনেক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আলোচনা সমালোচনা হয়েছে অনেক। তিনি করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের সূত্র দেওয়া থেকে শুরু করে বিজ্ঞানসহ নানা বিষয়ে ওয়াজ করেছেন। এই ধর্মীয় বক্তা এমন বক্তব্যও দিয়েছেন যে করোনা ভাইরাসের টিকা দেওয়ার কারণে নারীর দাড়ি গজাচ্ছে, পুরুষের কণ্ঠ পাল্টে নারী কণ্ঠ হচ্ছে। তবে কাজী ইব্রাহিম তার বক্তব্যের সমর্থনে মিডিয়ার কাছে নানা যুক্তি তুলে ধরেন। সিলেটে ক্রমেই কমে আসছে করোনা সংক্রমণ। প্রতিদিনই কমছে আক্রান্ত শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্তের হার ছিল 2% সামান্য উপরে। যদিও এর আগের দিন এই হার ছিল 2-এর নিচে। তবে স্বস্তির খবর হচ্ছে, গেল 24 ঘন্টায় সিলেট বিভাগ পার করেছে মৃত্যুহীন দিন। ওই সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি, এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সিলেটে করোনা সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছিল গত জুলাই ও আগস্ট মাসে। ওই সময় একদিনে 22 জনের প্রাণহানির খবরও দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেটের 3টি ল্যাবে 1203 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হন 26 জন, অর্থাৎ নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্তের হার ছিল 2.16%। নতুন এই 26
জন সহ সিলেট বিভাগে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 54,534 জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানায় সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন 38 জন। এই 38 জন সহ বিভাগে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে 48,037 জনে। সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনায় প্রাণহানি ঘটেছে 1,158 জনের। এর মধ্যে সিলেট জেলায় 850 জন, ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 117 জন, সুনামগঞ্জের 72, হবিগঞ্জের 47 জন ও মৌলভীবাজারের 72 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, করোনা আক্রান্তের হার কমায় দিন দিন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও কমছে। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে 13 জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন পালিত হয়েছে। দিনটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল 10:30টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল গেইটের পাশে বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করে বিশ্ববিদ্যালয় পরিবার। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও আরও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিনটি উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিয়ার রহমান হাওলাদার। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিয়ার রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নকর্মী এক বিচক্ষণ নেতা হিসেবে বিশ্ব অঙ্গনে সমহিমায় উজ্জ্বল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের কল্যাণে জীবন উৎসর্গ করেছিলেন। তারই সুযোগ্য কন্যা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী সেই অঙ্গীকার ও দৃঢ়তা নিয়েই দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় তার জন্মদিন পালন করতে যাচ্ছে। তার জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রছাত্রী সহ সকলে মিলে কেক কাটা হয়েছে এবং বৃক্ষরোপণ করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদীয় ডিন, রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ডক্টর মোস্তফা শামসুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ডক্টর আতিকুজ্জামান, সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর চন্দ্রকান্ত দাস সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সাভারের আশুলিয়ায় একটি খামারে বেড়ে ওঠা বামন গরু রানীকে নিয়ে আলোচনার জন্য শেষ নেই। গিনিস বুকে বিশ্বের সবচাইতে ছোট গরুর স্বীকৃতি পাওয়া রানী বেঁচে থাকতে ছিল সেলিব্রিটি। দেশ ছাড়িয়ে রানীকে নিয়ে খবর আসে বিশ্ব মিডিয়ায়, কিন্তু হঠাৎ খবর আসে রানীর মৃত্যুর। তারপর শুরু হয় আবারও আলোচনা। এই রেস শেষ না হতেই এবার মরে যাওয়া রানীকে স্বীকৃতি দিল গিনিস বুক কর্তৃপক্ষ। সোমবার রাতে সাভারে চারিগ্রাম এলাকার শেকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিইও মোহাম্মদ আবু সুফিয়ান এই তথ্য নিশ্চিত করে জানান, বিকেল 4টার দিকে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাকে ইমেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। আবু সুফিয়ান বলেন, গিনিস বুক কর্তৃপক্ষের কাছে রানীর পোস্ট মর্টেম রিপোর্ট পাঠানো হয়েছে। হরমোন জাতীয় ইনজেকশন পুশ করে রানীকে বামন করা হয়নি। রিপোর্টে এরকম কিছু না পাওয়ায় 3 দিন আগে ওরা রানীকে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি দিয়েছে। তিনি আরও বলেন, রানী সবার অনেক আদরের ছিল। প্রাণী হলেও রানীকে তাদের পরিবারের একজন করে নিয়েছিলেন। কিন্তু গিনিস বুক অফ ওয়ার্ল্ডে যখন রানীর নাম উঠতে আর কিছুদিন বাকি, তখন সে মারা যায়। রানীর মৃত্যু অনেক বেদনাদায়ক। তবে অবশেষে গিনিস বুক কর্তৃপক্ষ তাদের প্রসিডিউর অনুযায়ী রানীকে বিশ্বের সবচাইতে ছোট গরুর স্বীকৃতি দিয়েছে। বিষয়টি নিয়ে তারা অনেক বেশি আনন্দিত। তবে রানী বেঁচে থাকলে এই আনন্দের মাত্রা কয়েক গুণ বেড়ে যেত। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষা সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।